সুনামের খুবই সাধারণ একটা মেয়ে। ছোটবেলা থেকেই সে বড় হয়েছে গ্রামের এক দরিদ্র পরিবারের কাছে। তাই তার জীবনটাও ছিল খুবই সাদামাটা। আর সবাই তো জানতো সে অনেক গরিব। তাই তাকে প্রতিটি জায়গাতেই হতে হতো ভীষণ অবহেলিত এবং অপমানিত। এমনকি তার কলেজে কেউই তাকে খুব একটা পছন্দ করত না। সবাই তাকে তার দারিদ্রতা নিয়ে উপহাস করত। কিন্তু কেউ জানতই না যে তাদের এই উপহাস করা দরিদ্র মেয়েটি আসলে ছিল শহরের সবচাইতে কোটিপতি ব্যক্তির মেয়ে। কিন্তু ছুঁয়ের সঙ্গে এমন কি ঘটেছিল? সে কোটিপতি বাবার মেয়ে হয়েও কেন এই গ্রামে তাকে জীবন কাটাতে হয়েছিল? আর পরবর্তীতে ছুঁয়ের জীবনেই বা কি হয়েছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ড্রামাটির এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে পো তার সন্তানকে খুঁজতে থাকে, কিন্তু সে যখন জানতে পারে যে তার মেয়ে বোবা, তখন সে তার মেয়েকে রেখে সেখান থেকে চলে যায়। তার মেয়ে ছু সে গাড়ির পেছনে ছুটতে থাকে। তখন সে কথা বলে ওঠে আর বলে, মা আমাকে রেখে যেও না। গাড়ির ড্রাইভার বলে, ম্যাম সু তো কথা বলতে পারে, আপনি কি এখন তাকে স্বীকার করবেন? পো জানায়, তাতে কি হয়েছে, সে চেষ্টা করলেও ছেলে হতে পারবে না আমার। ছুকে কান্না করতে দেখে এক দম্পতি এগিয়ে আসে। সু তখন সেন্সলেস হয়ে যায়। তাকে তারা বাসায় নিয়ে যায়। সুয়ের সেন্স আসলে তাকে তারা জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে, তার বাসা কোথায়। সু বলে, আমি যদি আগে থেকে কথা বলতে পারতাম তাহলে আমার মা আমাকে ফেলে যেত না। এটা বলে সে তার নিজের মুখে মারতে শুরু করে। ভদ্রমহিলা তাকে আটকায়। তারা সুকে জিজ্ঞেস করে সে কি তার মায়ের কাছে ফিরে যেতে চায় নাকি তাদের কাছেই থাকতে চায়। সু জানায় তাদের সাথেই থাকবে। ভদ্রলোক বলে, আজকে থেকে তুমি আমার মেয়ে। তারা তাকে তার মেয়ের হিসেবেই মেনে নেয়। সুয়ের পালক বাবা মা সবার কাছে গিয়ে টাকা ধার চায়। তারা বলে তার পড়াশোনার খরচের জন্য তাদের অনেক টাকা লাগবে, কিন্তু কেউই রাজি হয় না তাদের টাকা দিতে। তারা সুয়ের ফুপুয়ের কাছে টাকা চায়, কিন্তু সে দরজা লাগিয়ে দেয়। তারা তাদের ভাইয়ের কাছে টাকা চায়। প্রথমে রাজি হয় না, বলে তোমাদের দুজনের সমস্যা কোথায়? প্রথমে তোমরা অজানা অপরিচিত কোনো ফ্যামিলির মেয়েকে অ্যাডাপ্ট করেছো, বাসায় থাকতে দিয়েছো, নিজের বাচ্চার মতো দেখাশোনা করছো, এখন আবার তার পড়াশোনার জন্য টাকা ধার চাচ্ছ। আমি এসবের মধ্যে নেই। সুয়ের বাবা মা কিছুতেই তার পিছু ছাড়ে না। সুয়ের মা মাটিতে বসে পড়ে, বলে, ভাইয়া যখন খেতে ফলন হবে আমি সব টাকা শোধ করে দিব, এবারের মতো হেল্প করো। শেষ পর্যায়ে সে তাদের দিকে কিছু টাকা ছুঁড়ে মারে। সু কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নেয়। সুয়ের মা বাবা রুমে এসে বসে রান্না করার জন্য প্রিপারেশন নেয় আর টিভি দেখতে থাকে। টিভিতে মিস পো তার রিপোর্ট পড়ছিল। সুয়ের বাবা বলে, প্রতিদিনই মিস পো টিভিতে আসে, কিন্তু সু কখনো তার দিকে তাকায় না। সুয়ের মা বলে, প্রত্যেকটা সন্তানই তার মাকে ভালোবাসে। এমন সময় ঢাকঢোল বাজিয়ে পালক মা বাবার বাড়িতে ঢুকে যায় গা। গায়ের সাথে থাকা মহিলাটা বলে, সু খুব লাকি, গা সুয়ের বিয়ের কথা বলতে এসেছে। গা চায় সুকে বিয়ে করতে। মহিলাটা বলে, তাড়াতাড়ি ম্যারেজ কন্ট্রাক্ট পেপারে হাতের ছাপ দাও আর আমাদের প্রপোজালে রাজি হয়ে যাও। সে ম্যারেজ কন্ট্রাক্ট পেপারটা টেবিলে রেখে দেয়, কিন্তু সুয়ের মা বাবা অবাক হয়ে যায়। সুয়ের পালক মা বাবা তাতে রাজি হয় না। সুয়ের মা বলে, এটা কোনোভাবেই হতে পারে না, সু এখনো অনেক ছোট আর কাল তার এক্সাম। এটা শুনে সবাই হাসতে শুরু করে। গা বলে, সু যদি এক্সামে পাশ করে তাহলে আমি তোমাদের জুতা পরিষ্কার করব। সুয়ের বাবা বলে, সু অবশ্যই কলেজে চান্স পাবে। গা বলে, কোথাও যাবে না। আর এটা বলে তার থেকে অনেক টাকা নিয়েছিল তারা, সেটাও বলে। এখন সে টাকা তাদের শোধ করতে হবে। এটা শুনে তারা খুবই অসহায় হয়ে পড়ে। পাশে থাকা মহিলা বলে, সু তো তোমাদের নিজের মেয়ে না, তাকে মাস্টার গায়ের কাছে অনেক ভালো থাকবে সে। সবাই তো সুয়ের মতো লাকি হয় না। পুরো গ্রামের মধ্যে মাস্টার গা সব থেকে ধনী ব্যক্তি। তাছাড়া মাস্টার গা এখনো অনেক ইয়াং। তোমাদের উচিত সুয়ের জন্য মাস্টার গাকে বেছে নেওয়া, এটাই ওর লাইফের জন্য ভালো হবে। আরেকজন বলে, যদি তোমরা মাস্টার গায়ের সাথে বিয়েতে রাজি হয়ে যাও তাহলে তোমরা অনেক ভালো জীবনযাপন করতে পারবে আর তোমরা গরিবও থাকবে না। সবাই হাসাহাসি শুরু করে। সুয়ের বাবা মাস্টার গাকে বলে, সে তো এখন অনেক ছোট, নিজের তো একটা চয়েস আছে, পড়াশোনা করতে চায়ও, আমরা এখন তাকে বিয়ে দিতে পারবো না। মাস্টার গা প্রচণ্ড রেগে যায়। সে বলে, তাহলে আমার 2000 ইয়েন এখনই ফেরত দাও। সুয়ের বাবা মা অবাক হয়ে যায়। সুয়ের বাবা বলে, আমি আপনার থেকে শুধুমাত্র 500 ইয়েন নিয়েছিলাম, এখন সেটা 2000 ইয়েন কিভাবে হলো? মাস্টার গা বলে, সবকিছু পেপারে আছে, তুমি এখানেই সব লিখে দিয়েছো। যদি তুমি 3 মাসের মধ্যে আমার টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমার ধার 3 গুণ বেড়ে যাবে। সুয়ের বাবা বলে, আমি পড়াশোনা জানি না, এটার সুযোগ নিয়ে তুমি আমাকে লুট করে নিয়েছো। গা বলে, অবশ্যই, আমি আগে থেকে জানতাম তুমি শোধ করতে পারবে না, এজন্যই তো ওই টাকার বদলে তোমার মেয়েকে আমার কাছে নিতে চাচ্ছি। তাড়াতাড়ি কন্ট্রাক্ট পেপারে সাইন করে দাও তাহলে। সুয়ের বাবা বলে, মাস্টার গা আমাদের কিছু সময় দিন, আমরা আপনার পাওনার টাকাটা ফেরত দিয়ে দিব। এই টাকার বদলে কিছুতেই আমার মেয়েকে বিক্রি করব না। মাস্টার গা বলে, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু কিছুতেই 2000 ইয়েন শোধ করতে পারবে না কখনো, সে ক্ষমতাই তোমাদের নেই। সুয়ের বাবা বলে, যখন সু কলেজে ভর্তি হবে তখন আমরা আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। গা বলে, যদি কলেজে চান্স না পায় তাহলে সে কিভাবে আমার টাকা শোধ করবে? এটা বলে মাস্টার গা সুয়ের বাবার দিকে ম্যারেজ কন্ট্রাক্ট পেপারটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, সময় নষ্ট করো না। সাথে থাকা লোকজনকে বলে তাদের ধরতে আর জোর করে তাদের কাছ থেকে একটা সাইন নিয়ে নিতে। সুয়ের বাবাকে যখন জোর করে হাতের আঙুলের ছাপ নেওয়া হয় তখন সে সময় সু এসে হাজির হয়।
সুকে দেখে মাস্টার গা বলে, আমার ইয়ং ওয়াইফ চলে এসেছে। লোকজনদেরকে বলে, আমার হবু শ্বশুর শাশুড়িকে ছেড়ে দাও তোমরা। এটা শুনে সু বলে, হবু শ্বশুর শাশুড়ি মানে? সে তার মা বাবার কাছে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। তখন তার মা এসে তাকে বলে, তারা মাস্টার গায়ের কাছ থেকে প্রথমে 500 ইয়েন নিয়েছিল, কিন্তু এখন সেটা 2000 ইয়েন হয়েছে। যদি আমরা টাকা দিতে না পারি তাহলে তোমাকে বিয়ে করবে, আর জোর করে আমাদের কাছ থেকে সাইন নিচ্ছে। সুয়ের কাছে যেতেই গাকে তার বাবা বলে সে কালকের মধ্যেই টাকা দিয়ে দেবে তাকে। এটা শুনে মাস্টার গা বলে, তুমি কি শিওর? সুয়ের বাবা বলে, হ্যাঁ আমি শিওর। মাস্টার গা বলে, যদি না পারো? বাবা বলে, আমি পারবই, আমি দরকার হলে নিজের কিডনি বিক্রি করে দেব। মাস্টার গা হাততালি দেয়ার বলে, খুবই ভালো, যদি তুমি কালকের মধ্যে ফেরত দিতে না পারো আমি পুলিশ ডাকবো, লোক জড়ো করব। 3 দিনের মাথায় তোমার মেয়েকে বিয়ে করব। এটা বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে তাদেরকে বলে, মনে রেখো 24 ঘন্টা কিন্তু। সু বলে, মা বাবা তোমরা কি ঠিক আছো? সুয়ের মা বলে, আমরা ঠিক আছি। তুমি কি ভয় পেয়েছো? সু বলে, না। তখন তার মা বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কালকের মধ্যে 2000 ইয়েন কিভাবে জোগাড় করবে? এত টাকা কিভাবে দেবে? সুয়ের বাবা বলে, তুমি সুয়ের সামনে এসব কথা কেন বলছো? সু তখন বলে, বাবা আমি বড় হয়েছি, আমি আর বাচ্চা না, আমি তোমাদের সব প্রবলেম বুঝি। তোমরা কেন প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করো না? আমাকে কেন তোমরা কিছু বলো না? তখন তার বাবা রাগ করে বলে, কি শেয়ার করব? তুমি কি পড়াশোনা শেষ করেছো? এত কিছু তোমার জানা লাগবে না, কালকে এক্সাম আছে, যাও পড়তে বসো। সু বলে, বাবা আমি শুধু তোমাদের হেল্প করতে চাই। বাবা বলে, লাগবে না, যখন আমরা বুড়ো হব তখন করো, এখন আমি যা বলবো তাই করো। সু বলে, বাবা আমি জানি তোমাদের আসল মেয়ে আমি না, গ্রামের সবাই অনেক কথা বলে, আমি শুধু তোমাদের হেল্প করতে চাই। তোমরা আমার স্কুলে টিউশন ফিটা দাও, কিন্তু কখনো জানতেও চাওনি যে কত টাকা দিতে হয় আমার স্কুলে। তোমরা ভাবো আমি কিচ্ছু পারবো না, তোমরা আমার উপর একদমই ভরসা করো না, এজন্যই কিছু বলো না আমাকে। এটা বলে সু কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মা বলে, তুমি কি সুয়ের সাথে ভালো করে কথা বলতে পারো না? বাবা বলে, ওর মাথায় এখন এক্সামের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা থাকা উচিত না। মা বলে, কিন্তু আমরা কালকের মধ্যে কিভাবে টাকা দিব? বাবা বলে, আমি ড্রাগন বোট কম্পিটিশনে নাম দিব। মা বলে, ডক্টর তো তোমাকে না করেছে সব করতে। বাবা বলে, কোনো উপায় নেই আমাদের কাছে। সুয়ের মা বাজারে আসে ফল বিক্রি করতে। সেখানে তারা বলে তার মেয়ে কলেজে ভর্তি হবে, তাহলে কেন সে বাজারে এসে ফল বিক্রি করছে? তারা তাকে বলে সেখান থেকে চলে যেতে, তাদের বিক্রি ভালো হবে না এই জন্য। তখন সুয়ের মা সেখান থেকে অন্যদিকে যায়। একজন মহিলা এসে তাকে বলে তার হাজব্যান্ড সেন্সলেস হয়ে গেছে ড্রাগন বোট কম্পিটিশনে। সুয়ের মা কান্না করতে করতে তাদের বাসায় যায়। সেখানে সুয়ের বাবাকে শুয়ে থাকতে দেখে। সুয়ের বাবা তাকে জানায় হাতে আর সময় নেই, কম্পিটিশনে যে টাকা জিতেছে সেটা যেন গাকে দিয়ে দেয়, আর সুকে তার ব্যাপারে জানাতে না করে। সুয়ের বাবা বলে যদি সুয়ের আসল মায়ের কাছে সু যেতে চায় তাহলে সে যেন যেতে দেয়, যদি আর কোনো সুযোগ থাকতো তাহলে সে আবারও সুকে তার মেয়ে হিসেবেই পেতে চায়। এটা বলে সে দুনিয়া থেকে বিদায় নেয়। তখন সুয়ের মা কান্নাকাটি করে আর বলে তাকে একা রেখে সে কিভাবে চলে গেল, এখন সে সুকে কি জবাব দিবে, কিভাবে লুকিয়ে রাখবে। এদিকে সু দরজার সামনে এসে তাদেরকে ডাকে। সু বলে, মা তুমি দেখো আমি তোমাদের সব স্বপ্ন সত্যি করব, আমি এন্ট্রান্স এক্সামে খুব ভালো রেজাল্ট করব। বাবা কি রেগে আছে? এটা বলে সে বাবার কাছে যায়। তখনই তার মা তাকে আটকে দিয়ে বলে বাবা এখন ঘুমাচ্ছে। সু প্রথমে বিশ্বাস করে না, কিন্তু পরে বিশ্বাস করে এক্সাম দিতে চলে যায়। এক্সাম শেষে সু বাসায় আসে। এমন সময় তার মাকে স্টুডেন্টদের ইন্টারভিউ নিতে দেখে। যখনই তার মা ইন্টারভিউ নিতে চায় তখনই সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সুয়ের ফ্রেন্ড তাকে একটা রিপোর্টারের জন্য জব অ্যাপ্লিকেশন ফর্ম দেয়, কিন্তু সে সেই ফর্মটাকে প্লেন বানিয়ে উড়িয়ে দেয় আর বলে তাকে এখন তার মা বাবার কাছে যেতে হবে। রাস্তায় এক মহিলা সুকে জানায় তার বাবা সিক হয়ে গিয়েছিল কম্পিটিশনের সময়, কিন্তু সু বলে তার বাবা তো এসব কম্পিটিশন করেই না, কারণ ডক্টর না করেছে। এটা বলে সু তার বাসায় দৌড়ে যেতে থাকে। এদিকে সুয়ের বাবার মারা যাওয়ার খবর শুনে তাদের সব আত্মীয় স্বজন সেখানে এসেছে তাদের পাওনা টাকা ফেরত নেওয়ার জন্য। সুয়ের মায়ের কাছে এসে তারা তাদের টাকা ফেরত চায়। সুয়ের মা বলে এই মুহূর্তে কোনো টাকা নেই। এসব শুনে লোকজন তাদের বাড়ির মধ্যে ঢুকে যায়। তারা ঘরের সকল জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। ঘরের প্রয়োজনীয় যা যা আছে সেগুলো লুট করে নিয়ে যেতে থাকে। ড্রাগন বোট কম্পিটিশনের টাকা তারা এক পর্যায়ে লুট করে। সুয়ের মা সে টাকা দিতে চায় না, কিন্তু তারা তাকে মারধর করতে থাকে। সু এসে তার মাকে জিজ্ঞেস করে বাবা কোথায়। সকলের কাছে জিজ্ঞেস করে যে বাবা কোথায় আছে। সবাই চুপ। সে বাসার ভেতরে ঝোঁকে আর দেখে তার বাবা বিছানায় শুয়ে আছে। সে তার বাবাকে দেখে কান্না করতে থাকে আর বলে বাবা দেখো আমি খুব ভালো এক্সাম দিয়েছি, তুমি কেন আমাকে আদর করছো না? ঠিক সে সময় সেখানে গা আসে। গাছ ছুকে বিয়ে করতে চায়, কিন্তু সুয়ের মা তার কাছে আর কিছুদিন সময় চায়। গায়েতে রেগে যায় আর বলে আর কোনো সময় দেওয়া যাবে না। সে লোকগুলো গায়ের কথায় সায় দেয়, বলে সু তুমি গায়ের কথায় রাজি হয়ে যাও, গায়ে এলাকার সবচেয়ে রিচ, তাছাড়া তোমার জন্য তোমার বাবার আজকের এই অবস্থা। তুমি গাকে বিয়ে করে তোমার বাবার ঋণ শোধ করো, তাহলে আর তোমার মায়ের কোনো টেনশন থাকবে না। গা বলে আমার কথা মেনে চললে আমি তোমার বাবার শেষ কাজটা খুব ভালো মতো করব, আর তোমার মাকে কেউ কোনো কথা শোনাবে না। সু বলে আমি বিয়ে করব না, আমার বাবার ইচ্ছা ছিল আমি যেন অনেক পড়াশোনা করি, আমি সেটাই করব। গা বলে তুমি এত সুন্দর একটা মেয়ে, পড়াশোনা করতে গিয়ে তোমার মাথায় এসব খারাপ জিনিস ঢুকে গেছে,
আমি তোমাকে অনেক ভালো রাখবো, আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। তারপরও সু রাজি হয় না। গা তার লোকজনকে বলে সুকে ধরে আনতে। সুয়ের মা তার ভাইয়ের কাছে হাত জোর করে হেল্প চায়, কিন্তু তার ভাই তাকে হেল্প করে না। সুয়ের টিচার সেখানে চলে আসছে, তারা তাকে আটকায়। টিচার মই বলে, তোমার লজ্জা করে না? তোমার মেয়ের বয়সে একজনের সাথে বিয়ে করতে চাও? গা বলে, আমার স্ত্রী মারা গেছে, আমার তো এখন একটা সুন্দরী যুবতী মেয়ে দরকার বিয়ে করার জন্য। মই বলে, সু যদি কলেজে চান্স পায় তাহলে তুমি সব ভুলে যাবে। গা বলে, আর যদি পাশ না করে? তখন সু বলে, আমি শর্তে রাজি, যদি পাশ না করি তাহলে বিয়ে করব। গা সুয়ের মাকে বলে, 3 দিন পর আমি আপনার চোখের সামনে আপনার মেয়েকে বিয়ে করব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে লোকজন বলাবলি করে সুকে আসলেই কলেজে চান্স পাবে। সেখান থেকে একজন বলে, আমাদের এক আত্মীয় এন্ট্রান্স এক্সামের টপ রেজাল্ট করেছে, আচ্ছা একটা কোম্পানির সিইও। এটা শুনে সবাই যা যা তাদের বাসা থেকে লুট করেছিল সব নিচে রেখে দেয়, আর বলে সুয়ের বাসার কোনো জিনিস নেওয়াটা এখন ঠিক হবে না। সবাই একসাথে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে থাকে, কেউ আর সেখানে এক মুহূর্তও দাঁড়াতে চায় না। ঠিক সে সময় সুয়ের মা তাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে আটকে দেয় আর বলে, আপনারা কেউই এখন এখান থেকে যাবেন না, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আমাকে একা ফেলে যাবেন না। আমার স্বামী অর্থাৎ সুয়ের বাবার শেষ কাজটি সম্পূর্ণ করার জন্য আপনাদের সাহায্য আমার খুব দরকার, আপনাদের ছাড়া আমি একা কিছুই করতে পারবো না। কিন্তু তার কথা শোনার পরেও তারা প্রত্যেকে যে যার মতো নানা অজুহাত দেখাতে শুরু করে। কেউ বলে, আমার হাতে এখন অন্য অনেক কাজ আছে। কেউ বলে, আমাদের সময় খুবই কম, এত সব করার সময় নেই। আবার কেউ নীরব থেকে পেছনে ঘুরে চলে যায়। সকলে মিলে অজুহাত দিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত বোঝাতে থাকে যে তাদের হাতে এসবের জন্য সত্যি একটু সময় নেই। এদিকে সু বলে, আমার বাবা আপনাদের এত সাহায্য করত, আর এখন তার শেষ কাজে কেউ হেল্প করছেন না। এটা শুনে সেখান থেকে সবাই কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারা বুঝতে পারে যে সু তো ঠিকই বলেছে। সু তখন তার আন্টিকে সরাসরি বলে, আমার বাবা আপনার জন্য তার সমস্ত সম্পত্তি দিয়েছে যাতে আপনি ভালো থাকতে পারেন, আর আপনি কি তার সঙ্গে এমন আচরণ করতে পারলেন? এরপর সু তার মায়ের ভাইকে অর্থাৎ আঙ্কেলকে লক্ষ্য করে বলল, আঙ্কেল, আপনাকে আমার মা কত সম্মান করে, আর আপনি তাকে কখনো কোনো সাহায্য করছেন না। যখন আপনার স্ত্রী মারা গিয়েছিল তখনও আমার মা সবসময় আপনার জন্য খাবার তৈরি করতেন। ওই সময় সুয়ের মা দ্রুত সুকে ধরে বলে, সু তুমি চুপ করো, বড়দের সঙ্গে এমনভাবে কথা বলতে হয় না। সুয়ের মা সবাইকে বলে, সু আসলে ছোট, তাই ও অনেক কিছুই বোঝে না, সবাই ওকে ক্ষমা করে দিবেন, আমার স্বামীর শেষ কাজে আমাকে হেল্প করুন। কিন্তু সবাই তখন চুপ থাকে। সু বলে, মা কেউ হেল্প করবে না, তুমি কেন হেল্প চাচ্ছ? আমার বাবা আর নেই, আমি আমার বাবাকে পোড়াবো না, আমি আমার বাবাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যাব। সব লোক হতবাক হয়ে যায়, এগুলো কি বলে সে? আর বলে, তুমি আমাদের সমাজের রীতিনীতি সব অস্বীকার করবে নাকি? সুয়ের মা বলে, এসব আমি কখনোই হতে দেব না, এসব কাজ করলে আমি তোমাদেরকে এই এলাকা থেকে বের করে দেব। এটা বলার পরেই সুয়ের মা তার মুখে টেপ লাগিয়ে দেয়। সুয়ের মা বলে, তোমরা কেউ আমাকে হেল্প করোনি যেহেতু, তাই আমি আর আমার মেয়ে কি করব সেটাতে নাক গলাবে না। আমি আর এই এলাকায় থাকবো না, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব সারা জীবনের জন্য। তখন সুয়ের মা তার বাবাকে তুলতে চায় কিন্তু পারে না। তখন সু তার বাবার পাশে মাথা নিচু করে বলে, আমি তোমার সব আশা পূরণ করব বাবা, তুমি আমার জন্য অনেক করেছো। এটা বলে সে তার বাবাকে ঘাড়ে করে নিয়ে যায়। সুয়ের মা সুকে বলে সে যেন তার আসল মায়ের সাথে দেখা করে। সে জানায় তার বাবার শেষ ইচ্ছা এটাই ছিল। প্রথমে সু একেবারেই রাজি না। সে বলে, আমি কেন যাব, যিনি আমাকে বড় করেননি, আমার পাশে ছিলেন না, তার সঙ্গে এখন দেখা করার মানে কি? কিন্তু মায়ের আবেগ আর বাবার শেষ ইচ্ছার কথা শুনে সু চুপ হয়ে যায়। ভেতরে ভেতরে সে খুব কনফিউজড হয়ে যায়। যতই না চাও, বাবার ইচ্ছাকে তো আর অবহেলা করার ক্ষমতা নেই। অনেক ভেবেচিন্তে অবশেষে ধীরে ধীরে সে মাথা নেড়ে সম্মতি দেয়। সু বলে, আমি চাই না, কিন্তু যদি এটা বাবার শেষ ইচ্ছা হয়ে থাকে তাহলে আমি যাব, শুধুমাত্র আমার বাবার ইচ্ছার কারণে। এদিকে পোতার মিটিংয়ে বলে, আমাদের চ্যানেলে কোনো বড় খবর নেই এখন, যদি এভাবেই চলে আমাদেরকেই সোজা বাইরে নামতে হবে। মিটিং রুমে ঠিক তখনই কেউ বলে, তোমরা কি সুর যে খবরটা আসছে ওর কাহিনীটা ওটা কভার করতে পারবে? কিছুদিন আগে ওর বাবা মারা গেছে, কয়েকদিন আগে ওরা ওদের পুরনো একটা এলাকা ছেড়ে এখানে চলে এসেছে। এটা শুনে আবার পো মাথা নাড়ায়, বলে, ও এটা তো ইন্টারেস্টিং হতে পারে। তিনি বলেন, ঠিক আছে, আমি চাই তোমরা এটা নিয়ে কাজ করো, বিষয়টা খতিয়ে দেখো, ইনফরমেশন কালেক্ট করো এবং রিপোর্ট মেক করো, এটাকে তখন আমরা স্টোরি বানিয়ে নিব। সুয়ের মা সুকে কিছু ফল আর ডিম দেয় আর বলে এগুলো মিস পোয়ের জন্য নিয়ে যেতে, কিন্তু সু এগুলো নিতে একদমই রাজি হয় না। বলে, এগুলো তুমি খাও, এসব আমি নিতে পারবো না, তাছাড়া ওনাকে আমি মা হিসেবে তো কখনোই মানি না, তুমি আর বাবাই আমার আসল বাবা মা। তখন সে বলে, আমি জানি, কিন্তু তোমাকে তো আমরা এমনভাবে মানুষ করিনি মা, সবাইকে রেসপেক্ট করবে, আর এই জিনিসগুলো তুমি নিয়ে যাও। সু তখন রাজি হয়। সু যাওয়ার পর সুয়ের মা একটা রিপোর্ট সামনে আনে আর বলে, সু আমার হাতে আর বেশি সময় নেই, আমি তোমাকে তোমার আসল মায়ের হাতে তুলে দিতে পারলে আমি টেনশন ফ্রি থাকবো। এদিকে মিস পো তার মেকআপ করছিল। একজন এসে বলে, ম্যাম আপনার জন্য মিস সু খাবার নিয়ে এসেছে। এটা দেখে মিস পো হাসে আর বলে, গ্রামের ইমোশনাল ফুল এরা, আর তাদেরকে বলে এগুলো সব ডাস্টবিনে ফেলে দিতে। প্রডিউসার এসে তাকে বলে, সবাই চলে এসেছে, তুমি তাড়াতাড়ি রেডি হও, লাইভ শো শুরু হয়ে যাচ্ছে। লাইভ শো শুরু হলেই মিস পো স্টেজে আসে।
মিস পো সবাইকে শুভেচ্ছা জানায়, 3 জন অতিথিকে সম্মাননা দেয়। তারপর বলে স্টুডেন্টরা কারা কিভাবে স্ট্রাগল করেছে এসব শুনবে। তারপরে লাইটটা সুয়ের দিকেই পড়ে। সবাই সুয়ের দিকে তাকিয়ে থাকে। মিস পো তখন তার নাম জিজ্ঞেস করে। সে কোন স্কুল থেকে পড়াশোনা করেছে জানতে চায়। যখন সবাই শুনে সে একটা নর্মাল এলাকা থেকে পড়াশোনা করেছে, তখন মিস পো তাকে হেয় করে বলে, এটা কি জানো ওইসব স্কুল থেকে কলেজে চান্স পাওয়ার হার অনেক কম। সে বলে সে জানে। মিস পো বলে, তোমার মা বাবার নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে তোমাকে পড়াশোনা করাতে। এসব শুনে সে অবাক হয়ে যায়। পরে সু বলে, মা বাবা আমাকে যা দিয়েছে সেগুলো আমার জন্য অনেক বেশি, অন্তত তারা তো আমাকে রাস্তায় ফেলে দেয়নি। এটা শুনে মিস পোয়ের আগের একটা পুরনো কথা মনে পড়ে যায়। সু বলে, আমার বাবা মা আমাকে যা দিয়েছে আমি তাতেই অনেক বেশি হ্যাপি, তারা আমার জন্য সত্যি অনেক করেছে। তখন মিস পো তাকে স্টেজে ইনভাইট করে। মিস পো সুকে বলে, তুমি কি তোমার ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন? এজন্যই কি তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো, যাতে তুমি ইনস্টিটিউশনে চান্স পেতে পারো? প্রডিউসার বলে, মিস পো তুমি এরকমভাবেই শোটাকে সামনে এগিয়ে নাও, তাহলে তোমার প্রমোশন একদম নিশ্চিত। মিস পো জানায়, আমাকে এবার সবথেকে বড় প্রমোশন দিতে হবে। প্রডিউসার ঘাবড়ে যায় আর বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? এটা বলেই প্রডিউসার কিছুক্ষণ চুপ থাকে। পরে তার প্রপোজালে একদমই রাজি হয়ে যায়। মিস পো বলে, শুনেছি কিছুদিন আগে নাকি তোমার বাবা মারা গেছে। সে জানায় হ্যাঁ। পো বলে, তোমার বাবা মারা যাওয়ার ঠিক পরের দিনেই তুমি কোনো রকম চিন্তা ছাড়া এক্সাম দিয়েছো? তুমি কি নিজের স্বার্থ ছাড়ার কিছুই ভাবতে পারো না? যে বাবা তোমাকে অ্যাডাপ্ট করেছে, সারা জীবন নিজে না খেয়ে তোমাকে খেতে দিয়েছে, তার কথা কি একবারও মনে পড়লো না? একদম নিশ্চিন্ত মনে কিভাবে এক্সাম দিতে বসে গেলে তুমি? তোমার এই স্বার্থপর মনোভাবের জন্যই কি তোমার বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে? তখন সু বলে ওঠে, এই সব কিছুই মিথ্যা কথা, এগুলো কোনোটাই সত্যি না। মিস পো সুয়ের এলাকার মানুষদের ভিডিও করে আর দেখায় সবাইকে। এলাকায় সবাই সুয়ের নামে মিথ্যা অপবাদ দেয়। মিস পো বলে, এখন তুমি এইসব বিষয়ে কি বলবে? সু বলে, এগুলো আসলে মিথ্যা কথা, আমি কোনো ভুল করিনি। মিস পো বলে, আমার এসব দেখার একটাই মানে, ক্যারিয়ারে সবকিছু নয় লাইফে। তুমি তোমার ভুল স্বীকার করে নাও, আমার বিশ্বাস সবাই তোমাকে ক্ষমা করে দেবে। তোমার লাইফ এখনো শুরু হয়নি, তুমি নতুন করে তোমার লাইফ শুরু করবে। কিন্তু এই সব কিছু শোনার পরও সু চুপ থাকে। মিস পো স্টেজের দিকে তাকিয়ে অডিয়েন্সের সঙ্গে বলে, আপনারা কি করতেন যদি আপনাদের চয়েস করতে হতো বাবা আর এক্সামের মধ্যে? যদি আপনাদের একজনকে বেছে নিতে হতো? এই প্রশ্ন শুনে অডিয়েন্সের মধ্যে হট্টগোল শুরু হয়। কেউ কেউ সুয়ের প্রতি খারাপ কথা বলে, কথাগুলো সরাসরি সুয়ের দিকে যায়। আর মানুষজনের কথা শুনে সুয়ের মুখটা লাল হয়ে যায়। সুয়ের মা সবকিছু দেখে খুবই টেনশনে পড়ে যায়। তিনি দেখেন সবাই তার মেয়েকে নিয়ে খুব বাজে কথা বলছে। তিনি কল করেন এবং অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করেন, আমার মেয়ে খারাপ না, সে খুবই ভালো, দয়া করে ভুল বুঝবেন না। কিন্তু কলে বোঝানোর চেষ্টা করার পরেও আলটিমেটলি কোনো কাজ হয় না। অডিয়েন্সের কথাবার্তা থামে না, তার আগের মতোই সুয়ের প্রতি খারাপ বিহেভ করে যায়। সুয়ের মা বুঝতে পারেন যে ফোনে কিছু বোঝানো সম্ভব না, তাই তিনি সেখান থেকে চলে যান নিজের মেয়েকে পাশে নিয়ে পরিস্থিতি সামলানোর জন্য। মিস পো সুকে বলে, তুমি নর্মাল একটা প্রোগ্রাম থেকে উঠে এসেছো, এই জন্যই কি এসব করছো? তুমি যাই করো না কেন, এইসব গ্রাম থেকে কলেজে চান্স পাওয়া যায় না। সু বলে, আমি যে চান্স পাবো না সেটা কিভাবে শিওর হলেন আপনি? সবাই তখন তার দিকে বোতল ছুঁড়ে মারতে থাকে। সু বলে, সে কোনো অন্যায় করেনি। মিস পো সুয়ের কথা শুনে বলে, তুমি নিজের বাবাকে দেখতে যাওনি, আবার বলছো কোনো অন্যায় করনি, এক্সামেও ভালো করেছো। এরকম আমার মেয়ে হলো তো আমি কখনোই তাকে স্বীকার করতাম না। সু বলে, সবাই তো আপনার মতো না যে রাতে নিজের মেয়েকে অসহায় অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাবে। মিস পো অবাক হয়ে যায়, মনে মনে ভাবে, এই কি তাহলে আমার মেয়ে? মিস পো তাকে চুপ করতে বলে। তখন গার্ড এসে সুকে ধরে ফেলে। সে সময় সুয়ের মাও চলে আসে। সুয়ের মা বলে, সু নির্দোষ, সে জানতো না যে তার বাবা মারা গেছে, এটা আমারই দোষ, আমি ওকে কিছু বলিনি। আমি চেয়েছিলাম সে যেন খুব ভালো করে এক্সাম দেয়, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না। মিস পো বলে, মেয়েকে বাঁচাতে এখন তো মা এসব বলবেই। সুয়ের মা সবার কাছে হাত জোর করে আর বলে, সুয়ের কোনো দোষ নেই, কিন্তু মিস পো সুকে নিয়ে বাজে কথা বলতে থাকে। তখন সুয়ের মা বলে, সু ছোট থেকে অনেক কষ্ট সহ্য করেছে, তার মা কোনো এক বৃষ্টির দিনে তাকে একা ফেলে রেখে চলে যায়, সে কথা বলতে পারতো না, এটাই তার সবথেকে বড় দোষ ছিল। এসব শুনে মিস পো বুঝে যায় সু হয়তো তারই মেয়ে। সুয়ের মা বলে, আমার সু ছোটবেলায় অনেক বেশি ভয়ে ভয়ে থাকতো, আমরা যদি আবার তার মায়ের মতো তাকে বের করে দিই, কখনো কিছু চাইতো না নিজে থেকে, সবকিছুতে সেভিংস করার চেষ্টা করতো, এমনকি শীতকালে কখনো গরম পানি ইউজ করতো না টাকা বাঁচানোর জন্য। আমাদের অসুবিধা হয় এমন কোনো কাজ সে কখনোই করেনি। সু তখন তাকে থামতে বলে, কিন্তু তার মা একদমই থামে না। সুয়ের মা আরও বলে, এর আগেও তুমি আমার সুয়ের অনেক সর্বনাশ করেছো, কিন্তু আমি এখন আর এটা হতে দেব না। তখন মিস পো বলে, আমি কিভাবে ওর জীবনে আগে সর্বনাশ করলাম, তুমি কি বলতে চাচ্ছ? সুয়ের মা বলে, আমি কি ওকে বলে দেব সবকিছু? সু তাকে বাধা দেয়, কিন্তু সে বলে সু হচ্ছে মিস পো এর মেয়ে। সেখানে থাকা মানুষজন তার কথা শুনে হতবাক হয়ে যায়। মিস পো ঘাবড়ে যায়। মিস পো বলে, আমার মেয়ে অনেক আগেই ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি নিজে তার কবর দিয়েছি। সুয়ের মা বলে, ছি, তুমি কথা বলছো? সু তো সত্যিই তোমার মেয়ে, নিজের মেয়েকে ভালো করে দেখো।
দেখো চিনতে পারো কিনা। কিন্তু তবুও মিস পো নাটক করতে থাকে আর বলে আমার মেয়ে অনেক আগেই মারা গেছে। এসব বলে সে কান্নাকাটি করতে থাকে আর বলে এই মেয়ের মধ্যে আমার মেয়ের মধ্যে কোনো মিল নেই। সু বলে মিল নেই সেটা আমার জন্য সবথেকে বড় সৌভাগ্যের। সে সময় প্রডিউসার বলে মিস পো যদি এসব ভালোভাবে ম্যানেজ দিতে না পারে তাহলে তাকে বের করে দেবো অফিস থেকে। তখন মিস পো কোনোভাবে কথা ঘোরানোর চেষ্টা করে। সে বলে হ্যাঁ আমি স্বীকার করেছি আমার মেয়ে, কিন্তু আমি বাধ্য হয়েছি ওকে কাছে না রাখতে। আমার হাজব্যান্ড অনেক আগে মারা যায়, তখন আমার কাজের অনেক প্রেশার। সে সময় আমি চাইতাম আমার মেয়ের যেন আমাকে একটু মানসিক সাপোর্ট দেয়, কিন্তু সে এতই খারাপ যে আমি একটু শান্তিও পাইনি। সে বলতো তাকে নাকি ওর ক্লাসমেটরা মারে, কিন্তু আসলে সে তাদের মারত। আমি অস্থির হয়ে গিয়েছিলাম ওর কাজের জন্য, কি করব না করব কিছুই বুঝতে পারিনি। তখন সুয়ের মা বলে সব মিথ্যা কথা বলছে এই মহিলা। সে সবাইকে বলে আপনারাই বলুন আমার মেয়েকে দেখে কি মনে হচ্ছে সে এসব করতে পারে। মিস পোকে বলে আমি না হয় সুকে জন্ম দিইনি, কিন্তু তুমি তো দিয়েছ। তুমি কিভাবে পারলে নিজের মেয়েকে সবার সামনে এমন অপমান করতে? সু কখনো কারো ক্ষতি করেনি, আমি এটার প্রমাণ দিতে পারি। এই বলে সে টেবিলের সাথে তার মাথা ঝোঁকে। সু তখন তাকে আটকায় আর বলে মা আমি নিজেই প্রমাণ করবো যে আমি নির্দোষ। এসব দেখে ওখানে উপস্থিত মানুষজন বলাবলি করে হয়তো সু আসলেই ভালো মেয়ে, না হলে তার পালক মা এমনভাবে বলতো না। সেখানে থাকা টিচার মিস পোকে বলে আমার একটা কোয়েশ্চেন আছে। আপনি প্রথমে বলেছিলেন যে আপনার মেয়ে মারা গেছে, তাহলে আবার কেন বললেন যে সুই আপনার মেয়ে? আপনি প্রথমে মিথ্যা কেন বললেন? মিস পো বলে আমি আমার মেয়েকে অনেক খুঁজছিলাম কিন্তু পাইনি, তাই ভেবেছি সে হয়তো মারা গিয়েছে। তখন সু বলে মিস পো আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। মিস পো বলে কি কোয়েশ্চেন করবে তুমি? আমার ক্ষতি করতে চাও? কোনো রকম ঝামেলা করবে না বলে দিলাম। সু বলে মিস পো আপনি তো আমাকে চেনেন না, তাহলে আমাকে দেখা মাত্রই কেন বললেন আমি টপ করতে পারবো না এন্ট্রান্স এক্সামে? মিস পো বলে এটা তো স্বাভাবিক, সবাই জানে একটা সাধারণ গ্রাম থেকে আসা মেয়ে কিভাবে টপ ইউনিভার্সিটিতে চান্স পাবে, তাও আবার টপ করবে, এটা তো কল্পনার বাইরে। তাছাড়া এন্ট্রান্স এক্সামে পাশ করতেও তো অনেক টাকা লাগে, কারণ পড়াশোনা করাই তো অনেক খরচ হয়। এসব টাকা তোমার গরিব বাবা মা কিভাবে দেবে? হ্যাঁ, এসব কথা শুনে সেখানে থাকা স্টুডেন্টরা বলাবলি করে যে সো গ্রামের মেয়ে দেখে কেউ চান্স পেতে পারে না, এটা তো সবার রাইট আছে, আপনি কেন এমন কথা বলছেন? সবাই তখন সুকেই সাপোর্ট করে, বলে আমরা সুকে বিশ্বাস করি সে পারবে টপ করতে। সেখানে থাকা টিচার সুকে জিজ্ঞেস করে সে কত নম্বরের আনসার দিয়েছে। সু জানায় 749 নম্বরের। এটা শুনে সবাই বলাবলি করে এটাতে সে কিভাবে টপ করতে পারবে, ফুল মার্কস তো সে আনসারই করেনি। সুয়ের কথা শুনে মিস পো হাসতে থাকে, বলে এই মার্কস নিয়ে তুমি টপ করার কথা কল্পনা কিভাবে করতে পারো? তুমি জানো কত হার্ডওয়ার্ক করা লাগে টপ করার জন্য? সে বলে অবশ্যই আমি জানি, আমি 749 আনসার করেছি আর আমার বিশ্বাস আমি 749ই পাবো। সুকে টিভিতে লাইভে দেখে মানুষজন সবাই বলাবলি করে কিভাবে সে টপ করতে পারবে, এটা তো ইম্পসিবল। সুয়ের গ্রামের মানুষও তার কথা শুনে সবাই হাসাহাসি করতে থাকে। প্রডিউসার খুশি হয়ে জানায় আমাদের শোয়ের পজিটিভিটি দিন দিন বাড়ছে, দর্শকদের প্রতিক্রিয়াও ভালো। সে তখন হাতের ফাইল আর কম্পিউটার স্ক্রিন ভালোভাবে চেক করে দেখে সবকিছু ঠিক আছে কিনা। এরপর সবাইকে উদ্দেশ্য করে বলে এখনই নম্বর ডিসক্লোজ করার সময় এসেছে। তারপর সে কর্মীদের দিকে তাকিয়ে নির্দেশ দেয় তোমরা সবাই সার্ভারগুলো আবারও ভালো করে চেক করো, শিওর হও যেন কোথাও কোনো প্রবলেম না থাকে। আমাদের লাইফের সময় কোনো টেকনিক্যাল ইস্যু হলে কিন্তু চলবে না। সুয়ের টিচার তখন ফোন চেক করে দেখে আর মাত্র কয়েক মিনিট পর রেজাল্ট আউট হবে। সে অনেক টেনশনে পড়ে যায়, সবাই সুকে চিয়ার্স করে, তার মনোবল বাড়ায়। মিস পো বলে বেশিক্ষণ সময় নেই, তুমি এর মধ্যেই সবার কাছে ক্ষমা চাও, নিজে যা দোষ করেছো স্বীকার করে নাও, আমরা সবাই মাফ করে দেব। সু বলে আমি কোনো ভুল করিনি, এই অল্প সময় আমার গল্প সবাইকে বলবো। মিস পো বলে তোমার আবার কিসের গল্প? সু বলে আমি যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না, আমার বাবার কার অ্যাক্সিডেন্টের জন্য আমার মুখ থেকে কথা বের হয়নি ভয়, কিন্তু তখন তোমার আমাকে ডক্টর দেখানোর মতো সময় হাতে ছিল না, বৃষ্টিতে আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিলে, এমনকি আমি তোমাকে চিৎকার করে ডাকার পরেও তুমি একটুও শুনলে না, আমাকে একা ফেলে ঠিক চলে গেলে, একটুও ভাবুনি আমার কথা। তখন মিস পুরনো কথা মনে করতে থাকে। সে সুকে ললিপপ কিনে দেবার নাম করে রাস্তায় একা ফেলে রেখে চলে যায়। সু মিস পোয়ের সামনে মাথা নিচু করে সম্মান জানায়, পরবর্তীতে উঠে বলে আমার মা বাবাকে আমি পেয়ে গেছি, আমি তোমাকে আমার মা হিসেবে কখনোই স্বীকার করি না আর করারও ইচ্ছা নেই, আমার ভাগ্য ভালো যে তোমার মতো মায়ের কাছে আমার বড় হতে হয়নি। মিস পো বলে রেজাল্ট পাবলিশ হতে আর কিছুক্ষণ সময় বাকি আছে, একটু পরেই সবার তোমার এই মিথ্যা কথাগুলো ধরে ফেলবে। সু বলে তোমার মিথ্যা ধরা পড়ে যাবে, আমার না, অন্যায় তুমি করেছো। সবাই কাউন্টডাউন শুরু করে। স্টুডেন্টরা বলে আমাদের রেজাল্ট বের হবে, আমরা যত পরিশ্রম করেছি তার রেজাল্ট পাবো একটু পরেই। টিভির ওপাশ থেকে থাকা মেয়েটা তার হাজবেন্ডকে বলে মনে হয় আমাদের বেবি আসার সময় হয়ে গেছে। সুয়ের ফুপু তার ছেলেকে বলে পড়তে বসতে, বলে তোমার অবস্থা সুয়ের মতো হবে যদি তুমি পড়াশোনা না করো। বাচ্চাটা বলে মা আমার মনে হয় সিস্টার সু এক্সামে ভালো করবে। সুয়ের মামা বলে সুকে আসলেই পারবে ডেভেলপ করতে? গা বলে যদি সে পারে তাহলে সে আমার ওয়াইফ, এই পুরো এলাকার মধ্যে সব থেকে উপরে থাকবে। এটা বলে সে হাসতে শুরু করে।
তার গ্রামের মানুষজন বলে সে কখনোই টপ করতে পারবে না। সুয়ের টিচার বলে, সো তোমাকে পারতেই হবে। তুমি গ্রামের নর্মাল স্কুল থেকে পড়াশোনা করেছো, কিন্তু আমাদের তোমার উপর পূর্ণ বিশ্বাস আছে। তুমি অনেক হার্ড ওয়ার্ক করেছো এই দিনটার জন্য। সুয়ের মা সুকে বলে, তুমি যাই রেজাল্ট করো না কেন, আমি তোমার বাবা দুজনেই তোমাকে নিয়ে গর্বিত। সু বলে, মা বিশ্বাস করো, আমি তোমাদের মাথা নিচু হতে দেব না। এরপর সবাই আবারও কাউন্টডাউন শুরু করে। হায়েস্ট স্কোর 749 উঠে। সবাই তো অবাক হয়ে যায় এটা দেখে। মিস পো একদমই বিশ্বাস করে না। সে বলে, এটা কখনোই সু হতে পারে না, নিশ্চয়ই অন্য কোনো স্টুডেন্ট। সুয়ের মা বলে, তাহলে সুয়ের নম্বর চেক করা হোক, তখনই বোঝা যাবে সবকিছু। মিস পো বলে, অবশ্যই। মিস পো সুকে বলে, তোমার নম্বর বলো, এখানে সবাই তোমার নম্বর চেক করবে। সেখানে থাকা টিচার সুকে বলে, তুমি তোমার নম্বরটা দাও। সুয়ের মা বলে, আমিও জানতে চাই তুমি কত নম্বর পেয়েছো। সু বলে, ঠিক আছে, আমি আমার নম্বর দিচ্ছি। মিস পো সুয়ের বলা নম্বর দিয়ে তার রেজাল্টটা চেক করে। আর তখন তো সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ সবাই দেখে যে সুয়ের নম্বর 749। ওখানে থাকা টিচার বলে, সু হচ্ছে এন্ট্রান্স এক্সামের টপ স্টুডেন্ট, সে টপ হয়েছে সকল স্টুডেন্টের মধ্যে। সুয়ের মা বলে, আমি জানতাম আমার মেয়ে ঠিকই পারবে, কিন্তু মিস পো বলে, এটা হতেই পারে না। সুয়ের মা বলে, রেজাল্ট তো আপনার সামনে, আপনি বিশ্বাস করুন আর নাই করুন। প্রডিউসার তখন মিস পোকে বলে সুয়ের রেজাল্ট অ্যানাউন্স করতে। মিস পো সেটা অ্যানাউন্স করে, কিন্তু তার পরপরই সে বলে, নিশ্চয়ই সু আগে থেকে কোয়েশ্চেন জানতো, কোনোভাবে চিটিং করেছে। সু বলে, এটা কিভাবে সম্ভব, এই এক্সামের কোয়েশ্চেন লিক হওয়ার কোনো চান্স নেই। মিস পো বলে, আমি এটা একদমই বিশ্বাস করি না, আমি ইনভেস্টিগেশন করব নিজে, আমি এক্সাম মিনিস্ট্রিকে কল করব। তখন মিস পো সরাসরি মিনিস্ট্রির অফিসে কল করে জানায় যে তার মনে হচ্ছে সু নামের একটা মেয়ে পরীক্ষার সময় নকল করেছে। তিনি রিকোয়েস্ট করেন, আপনারা দয়া করে বিষয়টি একটু খুঁটিয়ে দেখুন। ওপাশ থেকে কর্মকর্তারা উত্তর দেয়, আরে সু নামটা তো বেশ পরিচিত মনে হচ্ছে। তারপর তারা সমস্ত পরীক্ষার কাগজপত্র, রেকর্ড আর পর্যবেক্ষণ খুব ভালোভাবে যাচাই করে। সবকিছু দেখার পর তারা স্পষ্ট জানায়, না, সু কোনোভাবেই চিটিং করেনি, বরং সে পুরো পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েই টপ করেছে। আমরা তাকে খুব ভালোভাবে অবজার্ভ করেছি, কোথাও কোনো অসঙ্গতি পাইনি। তার জন্য এখন বড় বড় নামী বিশ্ববিদ্যালয় থেকে অফার আসবে, এমনকি বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকেও তাকে পড়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই মিস পো এতটাই অবাক হয়ে যায় যে তার হাত থেকে মোবাইল ফোনটাও নিচে পড়ে যায়। মিস পো সুকে বলে, তুমি এন্ট্রান্স এক্সামে টপ করেছো। এটা বলে সে হাসতে থাকে। আবার বলে যে ছোটবেলা একটা পয়েম মনে করতে পারতে না, আর তুমি কিভাবে টপ করতে পারো। সু বলে, মা বাবা আমার উপর কখনোই বিশ্বাস হারায়নি, তারা আমার উপর পূর্ণ বিশ্বাস রেখেছে, আর আমি তাদের জন্যই হার্ডওয়ার্ক করেছি। এদিকে দরজা খুলে সেখানে বড় বড় ইউনিভার্সিটির চেয়ারম্যানরা আসে। সুকে অফার করে তাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। সেখানে বসে থাকা টিচাররা সুকে ইনভাইট করে তাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে। ওখানে থাকা মানুষজন নেট থেকে দেখে দেশের সব থেকে ধনী ব্যক্তি বলছে সু হচ্ছে এই দেশের প্রাউড, তাকে তখন একটা বাড়ি গিফট করবে সে, সাথে ওর যা যা লাগবে সবকিছু দেবে। আবার টপ 10 কোম্পানি সহ সুকে অনেক কিছু অফার করেছে। গ্রাজুয়েশনের পরে সে যেন তাদের কোম্পানিতে জয়েন করে। সবাই সুকে তাদের ইউনিভার্সিটিতে নেওয়ার জন্য অ্যাপ্রোচ করতে থাকে। সুয়ের মা বলে, আপনারা আমার মেয়েকে এত সুযোগ দিচ্ছেন তার জন্য ধন্যবাদ, কিন্তু সুয়ের কি ইচ্ছা সেটা ওখান থেকে শোনা উচিত। টিচার থেকে জিজ্ঞেস করে সে কি হতে চায়। সু বলে, আপনাদের ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার ইচ্ছা আমি অ্যারোস্পেস নিয়ে পড়াশোনা করব। মিস পো বলে, তুমি AI ইকোনমিক্স নিয়ে পড়তে পারো, যেহেতু তোমার স্কোর অনেক ভালো, তুমি কেন অ্যারোস্পেস নিয়ে পড়তে চাও। সু জানায়, আমি হার্ড লাইফ চুজ করেছি, যেটা আমার জন্য হার্ড আমি সেটাই করব আমার লাইফে, আর অ্যাচিভও করব সেটা। কিন্তু সে বলে, আমার ব্যাপারে তুমি কেন কথা বলছো। মিস পো বলে, আমি বলবো না তো কে বলবে, আমি তোমার মা। সু বলে, তুমি আমার মা, তুমি তো কিছুক্ষণ আগেও আমাকে অ্যাকসেপ্ট করছিলে না। মিস পো বলে, তুমি তো সব করেছো যাতে তোমাকে অ্যাকসেপ্ট করতে হয়, তাই না, আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি, আর তোমাকে দেখে তোমার নানা নানুও খুব খুশি হবে। সু বলে, তুমি খুশি হও বা অ্যাকসেপ্ট করো এটা আমি চাই না, আমি পড়াশোনা করেছি আমার মা বাবার জন্য, আমি শুধুমাত্র তাদের জন্য এসব করব, তোমার জন্য না। সু তার মাকে বলে, মা আমি তোমাদের সম্মান রাখতে পেরেছি। তার মা বলে, হ্যাঁ মা। তার মা আরও বলে, আজকে তোমার বাবা থাকলে অনেক প্রাউড ফিল করতো তোমাকে নিয়ে। মিস পো সুয়ের মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এই মহিলা তোমার মা না, আমি তোমার মা, এই মহিলা তোমাকে জন্ম দেয়নি, ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সু বলে, আমি তোমাকে মা বলে মানি না, তোমার জন্য আমার কিছুই মনে নেই। মিস পো বলে, আমার কি হবে তাহলে। সু বলে, তোমার কি যোগ্যতা আছে আমার মা হওয়ার। মিস পো জানায়, আমার কোনো যোগ্যতা থাকার দরকারও নেই, এটা সত্যি যে আমি তোমার মা, আমি তোমাকে 10 মাস পেটে রেখেছি। তখন সু বলে, হ্যাঁ, কিন্তু তারপরে আবার আমাকে ফেলেও রেখে গেছো। পো বলে, না তুমি আমাকে ভুল বুঝছো, আমার কাছে কারণ ছিল এসব করার। সু বলে, যদি আমি কথা বলতে পারতাম তাহলে তুমি এরকম করতে না, তাই না। আমি তোমার কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, আমি অনেক ভেবেছি এসব নিয়ে, যদি আমি কথা বলতে পারতাম তাহলে হয়তো তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেতে না। মিস পো বলে, অবশ্যই আমি তোমাকে ছেড়ে যেতাম না, তাছাড়া এখন আমার অনেক বেশি আফসোস হচ্ছে। সু বলে, আফসোস, তুমি সত্যি বলছো। মিস পো বলে, সত্যি বলছি, আমার অনেক আফসোস হয়েছিল আমার কাজের জন্য, কিন্তু আমি ভেবেছিলাম তুমি মারা গেছো, তাই আর খুঁজিনি।
সু বলে, তুমি কি ভাবো আমি বোকা? আমার এখনো মনে আছে সেদিন রাতে আমি কান্না করছিলাম তোমার গাড়ির পিছে পিছে। আমি দৌড়াচ্ছিলাম, আমার আওয়াজ তোমার কানে স্পষ্ট যাচ্ছিল, কিন্তু তুমি তাও তোমার গাড়ি থামাওনি। আমাকে সেদিন রাস্তায় ফেলে ঠিক চলে গেলে, একবারও আমার কথা ভাবলে না। মিস পো বলে, তোমার আমার জন্য এখন মন দুর্বল, তাই তো আজকে এসেছো এখানে। সু বলে, আমার মা আমাকে এখানে আসতে বলেছে, তাই আমি এসেছি, না হলে আমি কখনো আসতাম না। আমি তো ভাবতেও পারিনি তুমি আজকে আমার সাথে এমন করবে, মিথ্যাটাকে এভাবে সবার সামনে সত্যি করে বলবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সুয়ের মা বলে, আমার কাছে প্রমাণ আছে। সে তখন তার কাছে থাকা ফটো দেখায় যেখানে প্রডিউসার আর মিস পো কথা বলছে। সুয়ের মা বলে, তারা বিগ নিউজ করতে চেয়েছিল এসব নিয়ে মিথ্যা বলে। সেখানে থাকা মানুষজন তাকে লায়ার লায়ার বলে চিৎকার করতে থাকে। সেখানে প্রডিউসার এসে বলে, মিস পোকে আমরা কোম্পানি থেকে বের করে দেব, সে কখনো আর আমাদের কোম্পানিতে জয়েন নাও করতে পারে। মিস পো তখন সুয়ের হাত ধরে বলে, আমাকে বাঁচাও। সু তখন তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, আমি তোমার মেয়ে না, আমার শুধু একটাই মা আছে, কিন্তু সেটা কখনোই তুমি না। এটা বলে সে তখন তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সু আর তার মা পুরনো বাড়িতে আসে। সু তো কান্নাকাটি শুরু করে দেয়। সুয়ের মা বলে, কান্না করো না, তোমার বাবা তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করবে। তাহলে কেন কান্না করছো? সু বলে, আমি ভেবেছিলাম আমার বাবা এই চেয়ারে বসে থাকতো আর ওয়াইন খেত, সে আমার জন্য টাকা বাঁচাতো যেন সে আমাকে স্কুলে পড়াতে পারে। সেখানে হঠাৎ তখন তাদের প্রতিবেশী আসছে। তিনি কিছুটা অবাক হয়ে বলেন, তোমরা এতদিন কোথায় ছিলে? তোমার শিক্ষকরা আসছেন তোমার সঙ্গে দেখা করতে। সু তখন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার হাতে একটা এনভেলপ ধরায়, ধীরে ধীরে হাত বাড়িয়ে বলে, আন্টি এটা আপনার টাকা। প্রতিবেশী একটু অবাক হয়ে চোখ বড় বড় করে আর বলে, এটা এখন কেন দিচ্ছ? সু বলে, আন্টি, যখন পুরো গ্রামের মানুষ আমার পাশে দাঁড়ায়নি তখন আপনি আমার সঙ্গে ছিলেন। সেই সাহায্য এবং স্নেহ আমরা কখনোই ভুলব না, আমরা চাইতেও পারবো না, কিন্তু আমি জানি আমরা আপনার কাছে যে ঋণী সেটা আমরা কখনোই শোধ করতে পারবো না। সে সময় বাকি সবাইও সেখানে চলে আসে। সুয়ের মামা, ফুপু সবাই বলে সে যেন তাদেরকে বাছাই করা ইউনিভার্সিটিতে পড়ায়। সুয়ের মামা বলে, আমি তোমার মামা, তোমার বাবা নেই সেখানে আমি তোমার ফ্যামিলির এখন থেকে। সুয়ের মা বলে, আমি তোমাকে আমার ভাই বলে স্বীকার করি না, তুমি টাকার জন্য গায়ের সাথে সুকে বিয়ে দেওয়ার জন্য অনেক ফোর্স করেছিলে, তুমি আমার ভাই হতেই পারো না। সু তখন তার আঙ্কেল আর তার আন্টিকে টাকা ফেরত দেয় আর বলে, আমি আমার পছন্দ অনুযায়ী ইউনিভার্সিটিতে অ্যাডমিট হব, তোমরা আমাকে তোমার পছন্দ মতো ইউনিভার্সিটিতে যেতে বলছো কারণ এখানেও তোমাদের স্বার্থ আছে। তোমাদেরকে সেই ইউনিভার্সিটিগুলো অনেক টাকা দেবে যদি আমি সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হই, কিন্তু আমি চয়েস করে ফেলেছি যে আমি কোথায় অ্যাডমিট হব। সবাইকে সু তাদের পাওনা টাকা দিয়ে দেয়। সুয়ের মামা বলে, তুমি আরেকবার ভেবে দেখতে পারো আমি কেন এই ইউনিভার্সিটির কথা বললাম তোমাকে। সু বলে, আমি তোমাদের থেকে আর কিছুই শুনতে চাই না, আমাকে আজকে আমার মা এখান থেকে নিয়ে চলে যাবে। আর এটা শুনে তার মামার ফুপু বলে, সু আমাদেরকেও নিয়ে যাও তোমার সাথে। এ সময় গা চলে আসে। গা বলে, আমার এক্সামে টপ করা ওয়াইফ চলে এসেছে। সু তাকে তার টাকা ফেরত দেয়, কিন্তু গা বলে তার আরও টাকা লাগবে। তখন সু পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দেয়। সুয়ের মা ধীরে ধীরে সুয়ের দিকে তাকিয়ে বলে, সু তুমি সত্যি অনেক বড় হয়ে গেছো মা, আমি তোমার এই পরিবর্তন দেখে খুবই খুশি। সু বলে, মা আমি চাই তোমাকে এখান থেকে নিয়ে যেতে, তুমি আমার সঙ্গে চলো। সুয়ের মা প্রথমে একটু ঘাবড়ে গেল, কিন্তু তারপর শান্তভাবে বলল, সু আমি চাই আমি এখানেই থাকবো। সু তখন আরও জোর দিয়ে বলে, মা তুমি আমার সঙ্গে যাবে, নতুন নতুন সব কিছু দেখবে। আমি জানি তুমি অনেক অসুস্থ, কিন্তু আমি ডক্টরের সঙ্গেও কথা বলেছি, ডক্টরকে তোমার ব্যাপারে সব ইনফরমেশন আমি দিয়েছি। ডক্টর সব রিপোর্ট চেক করেছে, তোমার অসুস্থতার ব্যাপারে A to Z সব কিছু জেনেছে। বিশ্বাস করো মা, ডক্টর বলেছে যে তোমার সুস্থ হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, আর আমি তোমাকে সেই ডক্টরের কাছে অবশ্যই নিয়ে যাব মা। তারপর তুমি আমার সঙ্গে আমার কলেজটাও ঘুরে দেখবে, আমরা একসাথে সুখে এবং শান্তিতে থাকব, আর কোনো বিপদ আমাদেরকে পিছু করতে দেব না মা। সুয়ের এই কথাগুলো শুনে তার মা ধীরে ধীরে রাজি হয়ে যায়, আর তখন সে অবশ্যই তার স্বামীর কথাও ভাবতে থাকে। আজকে যদি সে থাকতো তাহলে হয়তো তাদের জীবনটা অন্যরকম হতে পারত। এই যে পাওনাদারের এত ঝামেলা, এত কষ্ট, সবকিছুর জন্য আজকে তাদের জীবনটা চোখের পলকে চেঞ্জ হয়ে গেছে। তারপরও তার একটা অবলম্বন, যে তার পালিত মেয়ে সু, যে তাকে একদম নিজের মায়ের মতো ভালোবাসে, সে তো তার সাথেই আছে। তিনি তখন সুকে বলে, ঠিক আছে সু, আমি তোমার কথা শুনব। এরপর তারা দুজন একসাথে সেই গ্রামটি ছেড়ে চলে যায়। পিছনে রেখে যায় তাদের অনেক বছর ধরে পড়ে থাকা সেই বাড়িটিকে, পুরনো এলাকাকে, ছোটবেলা থেকে বড় হয়ে যাওয়া সেই গ্রামের গাছগাছালি, পাখির ডাক আর চারদিকের পরিবেশকে। এই যে টক্সিক মানুষগুলো, এগুলোর থেকে মুক্তি পাওয়াটাই যেন ছিল তাদের জীবনের সবথেকে আনন্দ ঘন মুহূর্ত। এরপর তারা নতুন জীবনের দিকে এগোতে এগোতে গল্পের শেষ মুহূর্তে সবাই দেখতে পায় সেই সম্পর্কের সুন্দর বন্ধন। এবং এই সিনের মাধ্যমেই আজকের এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটিতে আমাদেরকে অনেক কিছুই বোঝানো হয়েছে। প্রত্যেকটা মানুষের মেন্টালিটি, বিভিন্ন পার্সপেক্টিভ এবং আমাদের সমাজের, আমাদের আশেপাশেরই ঘটে যাওয়া চরম কিছু বাস্তবতা। একদিকে নিজের মা,
জন্মদাত্রী মা যে এতগুলো মাস কষ্ট করে নিজের মেয়েকে জন্ম দিয়েছে, কোনো একটা স্বার্থের টানে সে হঠাৎ করেই তার মেয়েকে রাস্তায় ফেলে রেখে যেতেও দ্বিতীয়বার ভাবে না। অন্যদিকে আমাদের দেখানো হয়েছে আরেকজন মায়েরই সরল রূপ, যে পালিত মেয়ে হওয়ার পরেও তার জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। যেই বাবা দিনের পর দিন কষ্ট করেছে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া তার পালিত মেয়ের জন্য, যে বাবা নিজের সর্বস্ব শেষ করেছে শুধুমাত্র মেয়ের ভালো থাকার জন্য, যে বাবা নিজে না খেয়ে ডক্টরের নিষেধ সত্ত্বেও কম্পিটিশনে পার্টিসিপেট করে তার মেয়ের পড়াশোনার খরচ চালিয়েছে। আর অন্যদিকে যে মা তার নিজের সবচেয়ে প্রিয়জন নিজের স্বামীকে হারানোর পরও শুধুমাত্র সেই পালিত মেয়েকেই অবলম্বন করে বাঁচতে চেয়েছে। এই যে একই মা অথচ ভিন্ন দুটো রূপ, জন্মদাত্রী মা একদিকে, আরেকদিকে পালিত মা, অথচ ভালোবাসার মধ্যে কত বিস্তর ফারাক, কত বিস্তর একটা ব্যবধান। আমাদেরকে আসলে এটাই বোঝানো হয়েছে ভালোবাসা অনেক অমূল্য একটা জিনিস, যেটার ভ্যালুটা আপনি কখনোই কোনো কিছুতে মেজার করতে পারবেন না। কখনো কখনো আপন মাও হয়ে যায় আমাদের জীবনের চরম শত্রু, আবার কখনো কখনো বাইরের এক মা অথবা একজন মানুষ হয়ে যায় আমাদের জীবনের চরম অবলম্বন, যার সাথে আমরা চোখটা বন্ধ করে সারা জীবন কাটানোর কথা ভাবতেও দ্বিতীয়বার পিছু পা হই না। আজকের এই গল্পটির সাথে হয়তো আপনারা অনেকেই আপনাদের নিজের জীবনকে রিলেট করতে পারবেন। হয়তো এমন অনেকেই শুনছেন যাদের জীবনে ঘটে গেছে এমন অপ্রত্যাশিত ঘটনা, যারা নিজের বাসায় থেকেও আজকে সেফ না, যারা নিজের মায়ের কাছে থেকেও সেই মায়ের অ্যাকচুয়াল ভালোবাসাটা থেকে বঞ্চিত। আবার অনেকেই রয়েছেন যারা নিজের মাকে না পেলেও অন্য কারো মায়ের কাছে শান্তি খুঁজে পেয়েছেন। ভালো এবং মন্দ দুটো মিলেই আজকে আমাদের জীবন। যদি আপনাদের কারো জীবনের সাথে কোনো না কোনোভাবে কোনো কানেকশন থেকে থাকে, কোনো মিল খুঁজে পান, অকপটে জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অপেক্ষায় থাকবো আপনাদের জীবন কাহিনী শোনার জন্য।